প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। আর আমার সাথে আজ স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছে নাহিয়ান বিন খালেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স স্টাডি সেন্টারের প্রেসিডেন্ট। আমরা আজ কথা বলবো বাজেট নিয়ে। আপনারা জানেন যে আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আব্দুল মুহিত 2016 এবং 17 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আরও যুক্ত হয়েছেন স্কাইপের মাধ্যমে ফাইরুজ চৌধুরী, তিনি প্রভাষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদের আজকের এই বাজেট নিয়ে কথা বলার মূল আলোচ্য বিষয় আসলে বাজেটে তরুণদের জন্য কি রয়েছে এবং বাজেট সম্পর্কে তরুণদের ভাবনা কি। এই বিষয়ে কথা বলার জন্যই নাহিয়ান বিন খালেদ স্টুডিওতে আছেন। আপনাকে স্টুডিওতে স্বাগতম। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে দেখে নিব আজকের সংবাদপত্রগুলো কি বলছে। খুবই অনুমেয়ভাবে আজকে সংবাদপত্রগুলোর সকল হেডলাইন জুড়ে আছে আসলে বাজেটের ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোতে যেটি বলেছে যে বাজেট ঘোষিত হয়েছে এবং বাজেটের দাম কমবে এবং বাড়বে যেসব পণ্যের। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে পাউরুটি ও বিস্কুট, পাদুকা, সিগারেট ও বিড়ি, রড, তামাকজাত পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। দাম কমছে যেসব পণ্যের, তার মধ্যে রয়েছে পোলট্রি ও গবাদি পশুর খাবার, এলপি গ্যাস সিলিন্ডার, নতুন হাইব্রিড গাড়ি, বিদেশি মোটরসাইকেল, এরকম কিছু কিছু জিনিসের দাম কমেছে। বাজেট নিয়ে এছাড়া রিপোর্ট করেছে বাংলা নিউজ। তারা বলেছে যে বাস্তববাদী অর্থমন্ত্রীর বিল, এটি আসলে একটা রিপোর্ট করা হয়েছে যে প্রতিবেদনে বলা হয়েছে বাস্তববাদী অর্থমন্ত্রীর বিলাসী বাজেট। আমরা জানি যে বাজেটে এবারের যেটি বাজেট ধরা হয়েছে তা হচ্ছে 3,40,650 কোটি টাকার বাজেট ধরা হয়েছে। আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি কারণ প্রত্যেকটা নিউজ পত্রিকায় আসলে এই বিষয়ে আলোচনা আসছে। তো এই বাজেট যে ঘোষণা করা হলো, একজন তরুণ হিসাবে আপনি কি ভাবছেন? আচ্ছা, আমরা যখন বাজেট ঘোষণাটা পাই তখন সাধারণত মধ্যবিত্ত নাগরিক হিসেবে আমাদের চিন্তাটা এরকম আসে যে কোন জিনিসটার দাম বাড়লো বা কোন জিনিসটার দাম কমলো, এই বিষয়টাই আমরা শুধুমাত্র চিন্তা করি। তবে আমাদের স্বাভাবিক চিন্তার বাইরেও, যেই দাম কমা বাড়ার বাইরেও যে বাজেটের কিছু হরাইজন আছে, সেই জিনিসগুলো নিয়েও আমাদের আসলে চিন্তা করা প্রয়োজন। এবং দাম কমেছে কোনো একটা বিষয়ের কেন বা দাম বেড়েছে কেন, সেই বিষয়টাও জানা দরকার। যেমন তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয় সাধারণত এই কারণেই যাতে মানুষ সেই ব্যাপারে আগ্রহী কম হয়, ডিমোটিভেটেড হয়। মানে এটা অর্থনীতির একটা স্বাভাবিক নিয়ম যে বিষয়ের যে কোনো একটা পণ্যের দাম যদি বেশি হয়, নেগেটিভলি ইমপ্যাক্টেড জিনিসগুলোর প্রতি মানুষকে একটু ডিমোটিভেটেড করার চেষ্টা করা হয় দাম বাড়িয়ে, মানে দাম বাড়িয়ে তার চাহিদা কমানো হয়। হ্যাঁ, সো আমরা যে জিনিসটা দেখতে পাই যে তামাকজাত পণ্যের ক্ষেত্রে এই এফেক্টটা আছে। কখনো কখনো বাজেটে আবার ভুল ডিসিশনও নেওয়া হতে পারে বা আমাদের কাছে মনে হতে পারে পার্সপেক্টিভ থেকে ভুল। যেমন এমন হতে পারে যে যেমন বলা হচ্ছে যে কনজিউমার গুডের মধ্যে পাউরুটির দাম বেড়ে যাবে। এটা কেন করা হবে এই বিষয়ে কোনো যৌক্তিক অ্যানালিসিস কিন্তু নাহিয়ান ভাই, আজকে আমি যখন অফিসে আসছিলাম তখন এক কলিগের সাথে আমার কথা হচ্ছিল। উনি একটা মানে খুবই আমি মনে করি যে গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন যে দেশের যে শ্রমিক সাধারণ মানুষরা রয়েছেন, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা বা ইভেন অন্য যারা রয়েছেন, তারা দেখা যায় দুপুরবেলায় একটা পাউরুটি খেয়ে একটা কলা খেয়ে তারা তাদের খিদা নিবারণ করছেন। তো এই যে হঠাৎ করে পাউরুটি এবং বিস্কিটের দাম বাড়িয়ে দেওয়াটা আসলে কতটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। যে বিষয়টা এখানে আলোচনার মনে হয় আমার কাছে যে আমাদের অর্থমন্ত্রী সাহেবের উচ্চাভিলাষী বাজেটের কথা আমরা বলি এবং আমরা বলি যে এরকম প্রত্যেক বছরই প্রায় 15% বেশি হারে বাজেট বৃদ্ধি পাচ্ছে। এবং সেইটা আসলে পরিমাণগত দিক থেকে অনেক বেশি হলেও আসলে গুণগত দিক থেকে কতটুকু ভালো সেই বিষয়ে অনেক বেশি আলোচনার দরকার আছে। কারণ হচ্ছে যে আমরা উন্নয়নশীল একটা দেশ, সেই উন্নয়নশীল একটা দেশে অনেক পরিধির জায়গা রয়েছে, ব্যবসায়ের খাত অনেক বেশি রয়েছে এবং সেই কারণে সেখানে বাজেটের আকার বাড়বে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু সেটার গুণগত পরিবর্তন কতটুকু নিয়ে আসতে পেরেছে, শ্রমিকের পরিবর্তন কতটুকু, একজন রিকশাওয়ালার জীবনে তার পরিবর্তন কতটুকু, জীবনযাত্রার যে মান, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোতে বরাদ্দ কতটুকু এবং কিভাবে সেটি বাস্তবায়িত হচ্ছে, এই জিনিসগুলো দেখা খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে এই যে এরকম কনজিউমার গুডগুলো যেগুলো ভোগ্যপণ্য, সেই ভোগ্যপণ্য যেগুলো আমরা সাধারণ মানুষ খাই, সেগুলোর দাম বেড়ে গেলে তো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এক্স্যাক্টলি, বিলাস দ্রব্যে বেড়ে যাচ্ছে সেটি একটি প্রশ্ন, কিন্তু ভোগ্যপণ্য যেটি নিত্য প্রয়োজনীয় সেটিতে বেড়ে যাওয়াটা আসলে বা বাড়ানোর পেছনে কারণটা কি? আমরা একটু স্কাইপিতে যাচ্ছি। ফাইরুজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আই এম লিসনিং, শুনতে পাচ্ছি। ওকে, বাজেট নিয়ে কি বলবেন? আপনি একজন শিক্ষক এবং একজন তরুণ,
এই জায়গা থেকে বাজেট নিয়ে আপনার ভাবনাটা কি বলবেন আপনি? আম, যেহেতু আপনি বললেন শিক্ষক, তাহলে ফার্স্ট জিনিস যেটা মাথায় আসে সেটা হচ্ছে এডুকেশন সেক্টর। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তো আপনি যদি দেখেন যে আমাদের ইভেন এবারও আমাদের শেয়ারটা কিন্তু বেড়েছে। মানে আচ্ছা। আমার বাজেটের শেয়ার এটা ইনক্রিজ করেছে অ্যারাউন্ড 15.6%, যেটা লাস্ট রাইট, টাইম ছিল 11.7%। ঠিক রাইট, আছে? রাইট। সো ইট হ্যাজ গন আপ। হুম, কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমাদের ইমপ্লিমেন্টেশন কোন সেক্টরে যাচ্ছে। আমাদের বাজেট সাইজ বেড়েছে, বাট আমাদের ম্যাক্সিমামটা নন ডেভেলপমেন্ট পারপাসে যাচ্ছে। মনে আচ্ছা, করেন আচ্ছা, স্যালারিজ, আচ্ছা, এইটা মানে যেসব জিনিস হচ্ছে ডেভেলপমেন্টের জন্য না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আর আপনি যদি একটু ইউনেস্কোর রিপোর্ট বা কিছু পড়ে দেখেন, আপনি দেখবেন যে ওরা বলে যে টু হ্যাভ আ গুড এডুকেশন সিস্টেম আপনার অ্যাটলিস্ট 20% আপনার শেয়ার থাকতে হবে এডুকেশন সেক্টরে, আচ্ছা, অথবা আপনার 6% অফ জিডিপি। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। ওটা আমরা কখনোই মানে কখনোই আমরা আপনার লাস্ট 10 ইয়ার্স বা 14 ইয়ার্স এর ট্রেন্ডও দেখলেও দেখবেন যে আমরা এই জিনিস নিয়ে কোনো গভর্নমেন্টই আমার মনে হয় ওইভাবে চিন্তা করে নাই যে আমরা উই হ্যাভ আ ভিশন টু 2021 আমরা সবসময় বলি, মানে গভর্নমেন্ট বলে, হ্যাঁ, উইচ ইজ হুম, ভেরি গুড এন্ড ফাইন, বাট হুম। এটার জন্য আমাদেরকে এডুকেশন সেক্টরটা কিন্তু স্ট্রং করতে হবে। ওটাকে আমরা আসলে করছি কিনা। ফাইরুজ ভাই, গভর্নমেন্ট হ্যাজ আ প্ল্যান। জি একটু ইন্টারাপ্ট করছি। সেটি হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা যেটি আছে সেটিকে এখন অষ্টম শ্রেণী পর্যন্ত বাড়িয়ে নেওয়ার একটা প্রস্তাবনার কথা হয়েছে, জানেন বোধহয়। জি তো এই জি তার জি মানে হচ্ছে শিক্ষা খাতে বাজেটটা কিন্তু ইনক্রিজ করাটা আসলে খুবই একদম অপরিহার্য একটা বিষয় ছিল, যেহেতু এখন গণশিক্ষাটা চলে যাচ্ছে হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো সরকার এখানে অনেক বেশি বরাদ্দ দেওয়াটা খুব জরুরি ছিল। আমরা জানি যে প্রায় 52,914 কোটি টাকার বাজেট আছে শিক্ষা খাতে। এবং জি আমরা যেটি বলছিলাম যে আমাদের ইয়াং নাইট তরুণদের ভাবনা নিয়ে, তরুণদের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলে, জানে শিক্ষা খাতে যে বাজেটটা সেটা আসলে কোনো না কোনোভাবে তরুণদের দিকেই যাচ্ছে, তরুণদের জন্যই যাচ্ছে। তো তরুণদের ডেফিনেটলি। শিক্ষা খাতের বাইরে তরুণদের জন্য বাজেটে আর কিছু আছে কিনা? আহ, দেখেন, ইফ ইউ সে লাইক দ্যাট, আপনার চিন্তা করতে হবে যে আপনার যখন ডেভেলপমেন্ট হয়, আপনার যদি এইবারকার বাজেটে দেখেন যে ডেভেলপমেন্ট সেক্টর যদি চিন্তা করে, জাস্ট নট অ্যাজ ইয়াং জেনারেশন হিসাবে না, ওভারঅল, হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বলবেন যে এরকম আমাদের এক পজিটিভ পয়েন্ট যদি উই টক অ্যাবাউট, হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখবেন যে ডেভেলপমেন্ট ওয়ার্ককে প্রায়োরিটাইজ করা হয়েছে। আ- 10টা মেগা প্ল্যান নেওয়া হয়েছে, আচ্ছা, যেটা প্রায় 19,000 crore-এর মতো, 18,700 crore টাকা টু বি এক্সাক্ট। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, সো নট অনলি আমরা মানে ইফ ইউ ওয়ান্ট টু টেক বাংলাদেশ টু দ্য মিডল ইনকাম স্টেটাস, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, যেটা সবসময় বলা হয়, তাহলে হুম, কিন্তু এগুলাও ইজ ইম্পর্টেন্ট ফর আস। মানে আমরা নিউ জেনারেশন, আমাদের কাছে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট যে আমাদের নট নেসেসারিলি নেসেসিটিস এর বাইরে ডেভেলপমেন্ট কাজ কি কি হচ্ছে, ডেভেলপমেন্টের পিছে কতটুকু এক্সপেন্ডিচার চিন্তা করছে গভর্নমেন্ট। দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু আস অ্যাজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ধন্যবাদ। আমরা আবার নাহিয়ানের কাছে আসছি। নাহিয়ান, যেটি আমরা আলোচনা করছিলাম এসে আসার আগে, সেটি হচ্ছে যে বাজেটে যেসব সেক্টরকে আরও বেশি প্রণোদনা দেওয়ার জন্য হচ্ছে বাজেটে ঘোষণা করা হয়েছে, সেই জায়গাগুলোতে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে দেশে। তো সেক্ষেত্রে বাজেট কতটা ইফেক্টিভ হবে সেই সেক্টরগুলোতে, কি মনে হচ্ছে? আমরা আশা করেছিলাম, আমাদের যখন 2 বছর বা 3 বছর সময়ের আগে আমরা দেখেছিলাম রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ দেশে ছিল, এবং তখন আমরা দেখেছিলাম ব্যবসায়ীদের ব্যবসার প্রতি অনাস্থা, বিনিয়োগের প্রতি অনাস্থা ছিল, এবং আমরা ভাবছিলাম যে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ আসলে আমরা বিনিয়োগ দেখতে পাবো আবার, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ কি? কারণটা হচ্ছে যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা অনেক রয়ে গেছে। আমরা ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সেটা পরিপূর্ণভাবে হয়নি। বিদ্যুৎ খাতে দেখা যাচ্ছে যে আমরা এখনো আমদানি নির্ভর, এবং এই বছরের বাজেটেও যেটা নেতিবাচক দিক সেটি হচ্ছে বিদ্যুৎ খাতে আমরা বাজেটটা কমিয়ে দিয়েছি আরো, কারণ আমরা দেখেছি যে আমাদের বিদ্যুতের যে স্ট্রাকচার নির্মাণ সেগুলো আমরা নিজে নির্মাণ করতে চাচ্ছি না, আমরা আমদানি করব বিদ্যুৎ। সুতরাং বিদ্যুৎ খাতের যে কাঠামো নির্মাণ, সেই কাঠামো নির্মাণে আমরা পিছিয়ে আছি। আমাদের প্রয়োজনীয় রাস্তাঘাট বা প্রয়োজনীয় যে গ্যাস, পানি, এই ধরনের সুযোগ সুবিধা কলকারখানাগুলোতে দরকার হয়, সেগুলো নেই। এই কারণে ব্যবসায়ীরা যখন পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না, তখন তারা বিনিয়োগেও আগ্রহী হচ্ছেন না। এবং ব্যবসায়ের পরিবেশের এই পরিমাপকটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা পরিমাপক দেওয়া হয়, এবং তারা ওয়ার্ল্ডের সবগুলো দেশকে একটা র্যাঙ্কিংয়ে সাজায়, যেটাকে আমরা ডুইং বিজনেস র্যাঙ্কিং বলি। সেখানে বাংলাদেশের অবস্থান 174, বা মোটামুটি 203 থেকে 210টি দেশের মতো এখানে আচ্ছা, থাকে, এবং আচ্ছা, সেখানে আমাদের অবস্থান বেশ পেছনের দিকে। এর কারণটা কিন্তু বাংলাদেশের ব্যবসায়িক কাঠামো, এবং সেই ব্যবসায়িক কাঠামোর দুর্বলতার কারণে আমাদের দেখা গেছে যে ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে টাকা পড়ে আছে, অলস পড়ে আছে, লোন কেউ নিতে চাচ্ছে না। অথচ আমাদের এক্সপেকটেশন ছিল যে বাজেটের এই ধরনের গতি যদি থাকে তাহলে আমরা প্রচুর পরিমাণে বিনিয়োগও পাবো, কিন্তু এই বিনিয়োগগুলো আমরা পাইনি। সুতরাং আমাদের এখন কাঠামোর প্রতি অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে রাইট। মনে করি।
আচ্ছা, এই যে বাজেটটা ঘোষণা হলো, আমরা সবসময় যেটি করি যে বাজেট ঘোষণার পরে বাজেটের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে অনেক বেশি আলোচনা হয়। এই বাজেটে আমরা পজিটিভ ইম্প্যাক্টটা নিয়ে কথা বলবো, তার আগে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বাজেটে জীবনযাত্রার মান কতটা বাড়বে? আচ্ছা, এখানে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটা কনসেপ্ট চলে আসতে পারে, যে আমরা দেখছি যে সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। এখন সেগুলো কি লং টার্ম ডেভেলপমেন্টের জন্য নাকি শর্ট Short টার্ম term। ডেভেলপমেন্টের জন্য? আমরা যেটা দেখতে পাই যে দেখতে পাই গণশিক্ষা বা প্রাথমিক শিক্ষা বৃদ্ধির জন্য আমরা একটা বিল্ডিং বানিয়ে রেখে দিচ্ছি, কিন্তু শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং হচ্ছে কিনা, সেখানে ব্যয় কতটুকু, এবং যিনি পড়াচ্ছেন তার মান কতটুকু, শিক্ষা সামগ্রী সেখানে আছে কিনা, বা ল্যাবরেটরি আছে কিনা গবেষণার জন্য, ছোটখাটো গবেষণার জন্য হলেও সেই জায়গাগুলো নিশ্চিত হয়েছে কিনা, এই জিনিসগুলোতে আমরা সেই রকম মনোযোগ দেই না। আমরা বলি যে আচ্ছা টাকা দিয়েছি, বিল্ডিং বানিয়েছি, ব্যাস শিক্ষা খাতে বরাদ্দ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আসলে জরুরি। আমাদের এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতি নিয়ে এখনই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে। আমাদের সাথে বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নাহিয়ান বিন খালেদ, তিনি প্রেসিডেন্ট ইকোনমিক্স স্টাডি সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়। নাহিয়ান, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে জীবনযাত্রার মান কতটা বাড়বে এই বাজেটে, সে প্রসঙ্গে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে। জীবনযাত্রার মান বাড়ার সাথে কর্মসংস্থান তৈরির একটা বিশাল সংযুক্ততা রয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই বাজেটে কর্মসংস্থান বাড়ার ক্ষেত্র কতটা রয়েছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে গুণগত কিছু পরিবর্তনের জায়গা আমাদের রয়েছে। যেমন আমরা উচ্চশিক্ষা বা শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়াচ্ছি, কিন্তু এটা ডাইমেনশন চেঞ্জ করছি না। যেমন কারিগরি শিক্ষায় আমাদের বরাদ্দ বাড়ানো দরকার, গবেষণা খাতে বাড়ানো দরকার, যাতে ডাইমেনশনটা আরও বাড়ে, কিংবা নতুন কোনো ক্ষেত্র প্রস্তুত করা দরকার, যে ক্ষেত্রগুলোতে অনেক বেশি কর্মসংস্থান হয়। এখানে সমস্যাটা যেটা, অর্থনীতির একটা তত্ত্ব দিয়ে আমরা এটা বর্ণনা করি, সেটা হচ্ছে যে কোনো একটা দেশে যখন বেশি পরিমাণে উচ্চশিক্ষা হয়ে যায় এবং সেটা একই ডাইমেনশনের হয়, তখন সোশ্যাল রিটার্নটা অনেক কম হতে থাকে আস্তে আস্তে। সে ব্যক্তিগতভাবে হয়তো সে অনেক লাভবান হচ্ছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা পূরণের জায়গা অনেক কমে যায়, এবং সেখানে কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি কমে। আমাদের দেশে ঠিক সেটাই হচ্ছে। প্রচুর পরিমাণে অনার্স মাস্টার্স পাশ করছে, ডিগ্রি কলেজ থেকে অনেক পাশ করছে মানুষজন, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বেকারত্ব সমস্যা প্রকট। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আমরা ডাইমেনশন চেঞ্জ করতে পারিনি, আমরা কারিগরি শিক্ষায় বরাদ্দ বাড়াতে পারিনি। এক্স্যাক্টলি এরকম কিছু সমস্যা আমাদের রয়ে গেছে, যে খাতগুলোকে, সম্ভাবনাময় খাতগুলোকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এবারের বাজেটের যেটা ভালো দিক, সেটা হচ্ছে যে আইসিটি খাতে আমরা বরাদ্দ বাড়িয়েছি, সেখানে হয়তো আমাদের একটা সুযোগ আছে কর্মসংস্থান নতুনভাবে তৈরি করার। কিন্তু নতুন তরুণ উদ্যোক্তা যারা উৎপাদনশীল খাতগুলো, যেগুলো সরাসরি উৎপাদন যেগুলো করে, সেখানে তরুণ উদ্যোক্তারা যদি আগ্রহী হন, তাদের জন্য সেখানে কি থাকছে সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত নই আমরা। কারণ বিদ্যুৎ খাতে যদি বরাদ্দ কম থাকে, স্ট্রাকচার যদি যথাযথভাবে প্রতিষ্ঠিত না হয়, তরুণ উদ্যোক্তারা প্রোডাক্টিভ যে খাতগুলো, সেই খাতগুলোতে সরাসরি আগ্রহী হতে পারবেন না, এবং সেই কারণে সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করবে, এবং কর্মসংস্থানটা লং টার্মে আমাদের জন্য কোনো উপকারিতা দিবে না। আপনি যেটি বললেন যে কারিগরি ক্ষেত্রে বাজেট বরাদ্দের বিষয়টা একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় শুনি যে কর্মসংস্থানের অভাব, কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ড আরও একটা কথা শুনি যে কর্মসংস্থানের অভাব আসলে নেই, আসলে স্কিলড লেবারের অভাব রয়েছে, মানে স্কিলড পার্সনের অভাব রয়েছে। তো জায়গাটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, সেই শ্রমিকদেরকে দক্ষ করার ক্ষেত্রে এই বাজেট কি কোনোভাবেই ভূমিকা রাখতে পারবে কিনা? এটার পুরো প্ল্যানটা হয়তো তারা এখনো পাবলিশ করেনি, সরকারের পক্ষ থেকে হয়তো এখনো দেয়া হয়নি এই ব্যাপারে, তাই পুরোপুরি বলতে পারছি না। কিন্তু যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি, তার আলোকে আমরা বলতে পারি যে কারিগরি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু কারিগরি খাতে মানুষের আগ্রহ তৈরি করার জায়গাটা তৈরি হয়নি। আমাদের মানুষজনকে, আপনি সমাজে যদি যান, আমাদের সমাজের মানুষজনকে এইচএসসি পাশ করানোর থেকে কারিগরি শিক্ষা আকর্ষণীয় মনে হয় না। কারিগরি শিক্ষায় সে এইচএসসি পাশ করবে, এইটার চেয়ে তার কাছে মনে হয় যে সাধারণ ধারায় যে এইচএসসি পাশ করছি সেটা অনেক বেশি কাজের, যদিও বা কারিগরি খাতে তার শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থান পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।
আমাদের সরকারের বরং এই জায়গাগুলোতে সচেতনতা তৈরির জায়গাগুলোতে অনেক বেশি কাজ করা প্রয়োজন, যাতে Exactly. কর্মসংস্থান অনেক বেশি তৈরি করা সম্ভব হয় এবং মানুষ স্কিলড লেবার হিসেবে নিজেকে অনেক বেশি প্রকাশ করতে পারে, নিতান্তই সাধারণভাবে এইচএসসি পাস না করে থেকে। আচ্ছা, আমরা একটু স্কাইপিতে যাচ্ছি। ফাইরুজ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারছি। আচ্ছা, আপনাদের আলোচনায় শুনছিলেন, একটা বিষয়ে একটু আমার নিজের ব্যক্তিগত একটা আগ্রহ তৈরি হয়েছে, সেটি হচ্ছে আমরা আজকে দেখতে পেয়েছি যে বাজেটে যে সকল পণ্যের উপরে কর সংযোজন করা হয়েছে বলে প্রস্তাবনা আনা হয়েছে, সেইগুলোর মধ্যে একটি রয়েছে মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোনের ব্যাপারে আমি ডিটেলস দেখতে পাইনি, জানতে চাচ্ছিলাম যে মোবাইল ফোনের ব্যবহারের উপরে কর বাড়ানো হয়েছে, এর মানে কি আসলে এটি যে এটি ডিভাইসের উপরে বাড়ানো হয়েছে নাকি কল রেটের উপর বাড়ানো হবে, কোনটি, কিংবা এটি বাড়ানোর কারণটা আসলে কি? যখন কিনা আমরা দেখতে পাচ্ছি যে যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি স্মুথ করার একটা ভাবনা তৈরি হয়েছে, যেটির প্রভাব কিনা একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতি খুব ভালোভাবে পড়ে, সেখানে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে বৃদ্ধি করার কারণটা আসলে কি? আসলে এটা তো আসলে গভর্নমেন্ট এখন হচ্ছে আপনার এক্সপেন্ডিচার তো আমরা উই হ্যাভ ইনক্রিজড ইট, রাইট? এখন আমাদের তো ওটাকে ব্যালেন্স করতে হবে। এখন সব সেক্টর থেকেই তো রিটার্ন আসতে হবে। আচ্ছা, সো ফর দ্যাট রিজন আমার মানে ইট ক্যান বি আ ভেরি সিম্পল ইয়েট এফেক্টিভ রিজন, বাট মানে এই জন্যই গভর্নমেন্ট চাচ্ছে যে কোন কোন সেক্টর থেকে আমার পুল ইন করতে হবে ফান্ড তো মানি তো প্রিন্ট করতে থাকলে হবে না, রাইট? আচ্ছা, আচ্ছা, সো ফর দ্যাট রিজন আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজনস ইজ দিস, যে আমাদের তো whether it be right or wrong এটা তো আমরা যাওয়ার এখন আসলে মানে টাইম না, বা আমরা এখানে জাজ করতেও বসিনি, আচ্ছা, বাট উই ক্যান সে দ্যাট গভর্নমেন্ট তো ফান্ডটা পুল ইন করতে হবে, রাইট, কারণ তারা একটা বাজেট দিয়েছে, এই বাজেটটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো কোথা থেকে তো আপনার এক্সপেন্ডিচার আমরা স্পেন্ড করলে ভ্যাট যদি আমরা দিই, বা এখান থেকে তো টাকাগুলো আসতে হবে, ইন আ ওয়ে ইটস ট্রু, রাইট? সো এই কারণে হয়তো আপনি বলতে পারেন মানে এটা একটা one of the ভাস্ট reasons. মার্কেট স্পেস, সো এখান থেকে টাকাটা উঠে আসে Definitely, একটু, হ্যাঁ। রাইট। আচ্ছা, মানে এখন আমাদের 13 কোটি মোবাইল ইউজার, মানে যদি আমরা মানে লাস্ট ইয়ার দেখি সেখানে 10,000 রেজিস্টার করেছে, আমরা যদি ওইভাবেও চিন্তা করি, সো ইটস আ ভাস্ট মার্কেট, টু বি অনেস্ট ইটস আ ভেরি বিগ মার্কেট ফর আস। আচ্ছা, ধন্যবাদ। নাহিয়ান, আরেকটা বিষয় যেটি আমরা বলছিলাম যে তরুণরা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে বাজেটটা দেওয়া হয় তার বেশিরভাগই আসলে তরুণদের জন্যই একভাবে বরাদ্দ করা হয়েছে, কিন্তু যদি আমরা এই বিষয়টি দেখি যে আমরা দেখি প্রচুর তরুণ উদ্যোক্তা হিসেবে মানে আবির্ভূত হচ্ছেন, তারা নানান ধরনের উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন এবং তারা সফল হচ্ছেন। তো তরুণ, এই যে উদ্যোক্তা যেসব তরুণরা, তাদেরকে আরো বেশি প্রণোদনা দেওয়ার জন্য বাজেটে কোনো কিছু রয়েছে কিনা? প্রণোদনা দেওয়ার জায়গাটুকু যতটুকু করা হয়েছে ততটুকু খুবই প্রশংসনীয়। যেটা বলছিলাম যে আইসিটি খাতে বরাদ্দ দেওয়ার কারণে এবং বরাদ্দ বাড়ানোর কারণে আমরা অনেক দূর পর্যন্ত, অনেক মাঠ পর্যায়ে আমরা ফ্রিল্যান্সারদের তৈরি করছি, ফ্রিল্যান্সার প্রশিক্ষণ দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে আয় করছি, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার তৈরি হচ্ছেন, যারা বিদেশি ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন বা বিদেশি প্রেজেন্টেশনস বা ডিজাইনস তৈরি করে দিচ্ছেন, যেটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার। তরুণ উদ্যোক্তাদের জন্য এই ধরনের কাজগুলো খুব প্রশংসনীয়, কিন্তু যেটি বলতে চাই সেটি হচ্ছে যে তরুণ উদ্যোক্তাদের জন্য আমাদের আরো অনেক কিছু করার রয়েছে। যেমন হতে পারে যে আমাদের এখন যে কালচারটা আস্তে আস্তে আমাদের দেশেও গ্রো করছে, বিভিন্ন ধরনের বিজনেস কম্পিটিশনের থ্রুতে হোক বা আরো বিভিন্ন ধরনের থ্রুতে হতে পারে, সেটা হচ্ছে যে তরুণরা অনেক বেশি আইডিয়া জেনারেট করতে পারছেন, এবং সেই আইডিয়াগুলো দেখবেন যে বড় বড় ডেভেলপড যে কান্ট্রিগুলো রয়েছে সেই দেশগুলোতে এই ধরনের আইডিয়াগুলোতে ইনভেস্ট করার জন্য ইনভেস্টররা প্রেজেন্ট থাকেন, এবং আমরা চাই যে গভর্নমেন্ট থেকে প্রথমে এই কাজটা শুরু হোক। যারা এই ধরনের খুব ইনোভেটিভ এবং অনেক বেশি উৎপাদনশীল খাত যেগুলো, সেই খাতগুলোতে যারা এরকম বিজনেস ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছেন, তাদের জন্য গভর্নমেন্ট ইনভেস্ট করুক, তারা একটু মাঠ পর্যায়ে গিয়ে দেখুক যে বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখুক যে তরুণরা কতটা ইনোভেটিভ এবং কতটা ভালোভাবে বিভিন্ন সেক্টরে তারা আইডিয়া তৈরি করছেন, এবং এই আইডিয়াগুলো যদি বাস্তবায়িত করা হয়, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে তরুণ উদ্যোক্তাদের জন্য যেই পরিকল্পনাগুলো সরকার রেখেছেন সেই পরিকল্পনাগুলো আরো অনেক দূর পর্যন্ত যেতে পারে, এবং আমরা তরুণদের নিয়ে অনেক বড় কিছু স্বপ্ন দেখতে পারি। বাজেটের ভর্তুকির বিষয়টা কিভাবে দেখবেন? ভর্তুকির বিষয়টা, জিনিসটা হচ্ছে ভর্তুকিকে অনেকে নেগেটিভ হিসেবে দেখতে পারেন, মনে করেন যে ভর্তুকি একটা বাড়তি ব্যয়, কিন্তু যেটি আমাদের সংবিধানের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের সংবিধানের একটা মূলনীতি হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করা। আমরা সমাজতন্ত্রের কথা বলেছি, গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র আমরা এই কারণে বলি যে গণতন্ত্রের সাথে একই সঙ্গে যেন সামাজিক বৈষম্য, সেই সামাজিক বৈষম্যটা কমে।
ভর্তুকি এই কারণে দেয়া হয় যাতে অধিক মূল্যের কোনো পণ্য একজন দরিদ্র শ্রেণীর মানুষ কিনতে সমর্থ হন, এবং সেটা যদি কোনো প্রোডাক্টিভ খাত হয়, যেমন আমাদের কৃষি, সেই কৃষিতে একজন কৃষক বীজ কিনতে পারছেন না উচ্চ মূল্যের কারণে, সার কিনতে পারছেন না, সেই ক্ষেত্রে তাকে ভর্তুকি বেশি দেওয়ার Exactly. প্রয়োজন রয়েছে, এবং সে যাতে এই কৃষি উৎপাদন অনেক বেশি বাড়াতে পারে সেই কারণে তার যত বেশি সম্ভব সহযোগিতা, যত বেশি সম্ভব প্রশিক্ষণ, এই সমস্ত কাজে যেগুলো ধরেন গুণগত পরিবর্তন নিয়ে আসে কৃষকের মন মানসিকতা, এবং আমাদের যে উর্বরতা রয়েছে, জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে, সেই কাজগুলো করা অনেক বেশি জরুরি। সুতরাং আমরা শুধুমাত্র টাকা বরাদ্দ দিলাম এবং ব্যাংকগুলোতে ঋণ হিসেবে সেটি রেখে দিলাম, সেটি করলেই আমাদের হবে না। সেখানে আমাদের কৃষি কর্মকর্তাদের এখন যেরকম করছেন সেটিও খুব প্রশংসনীয়, আরও একটু ভেতরে যেতে হবে যে তারা ঠিকভাবে সেই ব্যয়গুলো করছেন কিনা, যথাযথভাবে সেই প্রশিক্ষণগুলো নিচ্ছেন কিনা এবং সেগুলো বাস্তবায়ন করছেন কিনা। সুতরাং ভর্তুকি এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, ফাইরুজ ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আপনার কাছে শেষ প্রশ্নটি করব। সেটি হচ্ছে যে বাজেট ঘোষণার সাথে সাথে হচ্ছে নানান জায়গা থেকে বেশিরভাগ সময় নেতিবাচক কথা শোনা যায়, মানে বাজেট উচ্চভিলাষী এই সেই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই বাজেটের ইতিবাচক দিক আপনার কাছে কি রয়েছে, একটু সংক্ষেপে, কারণ আমরা প্রায় শেষ মুহূর্তে। হ্যাঁ, না আমি প্রথমে শুরু করেই বলেছিলাম যে আমার কাছে যেটা হয়েছে ভালো লেগেছে যে যদি আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি যদি ভালো থাকে, তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো যে প্রজেক্ট 10টা মেগা প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে, দিস ইজ আ ভেরি গুড স্টেপ যে আমরা 19,000 crore টাকার মতো ডেভেলপমেন্ট প্রজেক্ট মেগা প্রজেক্টে দিচ্ছি। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ ফ্রম মাই এন্ড। কিন্তু আমাদের যদি ফরেন ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ এফডিআই, ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যদি বাড়তো, which is because আমাদের লিবারাল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বাংলাদেশে আছে, আচ্ছা, So এটা যদি বাড়ে, then we can easily reach the middle income status by 2021. That's my thought process in all this. আচ্ছা, ধন্যবাদ ফাইরুজ ভাই। আমরা প্রায় শেষ মুহূর্তে, একদম অল্প করে ফাইরুজ ভাইয়ের সাথে ডিফার করবেন নাকি একমত পোষণ করবেন? একমত পোষণ করছি, তবে সঙ্গে যেটা অ্যাড করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের জনপ্রশাসন খাতে অনেক বরাদ্দ রাখা হয়েছে, যেগুলো জনপ্রশাসন খাতে মেধাবীদের আগ্রহী করতে পারে, যে সেখানে বেতন বাড়ানো হয়েছে এবং সেখানে সরকারি চাকরি নেওয়ার ব্যাপারে তরুণ মেধাবীরা অনেক বেশি আগ্রহী হতে পারে, সেটা আমাদের জন্য একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। আচ্ছা, ফাইরুজ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নাহিয়ান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, বাজেট নিয়ে আলোচনা হলো। আমরা যেটি জানলাম যে বাজেটে তরুণদের জন্য আসলে সম্ভাবনার অনেক জায়গা রয়েছে, এবং বাজেট যখন পুরোপুরি বিশ্লেষণ করা হবে বা প্রকাশ করা হবে পুরো বিষয়টি, তখন হয়তো আমরা আরও বেশি জানতে পারবো যে তরুণদের জন্য কী কী কাজ রয়েছে। তবে নাহিয়ানের সাথে একটি বিষয়ে আমি একমত পোষণ করছি, সেটি হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের যতটা না অভাব রয়েছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে আমাদের আসলে দক্ষ জনশক্তি বা তরুণ দক্ষ জনশক্তি আরও বেশি তৈরি করা দরকার। অনেক অনেক ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।